ওকে, ঠিক আছে। আচ্ছা, এর আগে আমরা রিঅ্যাকট্যান্স, রেজিস্ট্যান্স এগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম। তো ওই রিলেটেড যে এক্সাম্পল গুলো ছিল, ওগুলো একটু আমরা গো থ্রু করি। তো এক্সাম্পল 2 তে দেখবেন যে এখানে কারেন্ট থ্রু আ 5 ওহম রেজিস্টর ইজ গিভেন, মানে 5 ওহম। দ্য কারেন্ট থ্রু আ 5 ওহম রেজিস্টর ইজ গিভেন, মানে 5 ওহম একটা রেজিস্টরের থ্রুতে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের ইকুয়েশনটা দিয়ে দেওয়া আছে। ফাইন্ড দ্য সাইনোসয়েডাল এক্সপ্রেশন ফর দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টর ফর I ইকুয়ালস টু দিস। আচ্ছা, তাহলে ভোল্টেজ বের করতে বলছে যখন কারেন্টের এক্সপ্রেশনটা এইটা, আর কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা 5 ওহম রেজিস্টর দিয়ে যাচ্ছে। তো আমরা ইন জেনারেল কি জানি যে কোনো একটা রেজিস্টর অ্যাক্রসে যদি কারেন্ট যায়, সেটা যদি I হয়, তাহলে ভোল্টেজ V ইকুয়ালস টু হবে IR, সিম্পল টার্মস, রাইট? তো একটা সেকেন্ড। আচ্ছা, তো V ইকুয়ালস টু IR, আমরা এই সূত্রটা এখানে ফলো করতে পারি। তো এখানে খেয়াল করবেন যে যে গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে, I ইকুয়ালস টু 40 সাইন 377t প্লাস 30 ডিগ্রি। তো রেজিস্টর কি কোন একটা সিগন্যালের ফেজ চেঞ্জ করতে পারে? এখানে কি কারেন্ট ভোল্টেজ লিডিং ল্যাগিং এর কিছু থাকে, নাকি কারেন্ট আর ভোল্টেজ সেম ফেজে থাকে? বলেন তো কেউ। যদি সেম ফেজে থাকে, তাহলে কারেন্টের জন্যে যে সাইনোসয়েডাল অংশটা আমরা পাবো, ভোল্টেজের জন্য ও আমরা সেম সাইনোসয়েডাল অংশটা পাবো। তাহলে চেঞ্জ হবে জাস্ট কোন কোন পোর্শনটা, এই সামনের পোর্শনটা, রাইট? আচ্ছা, তো ওই সেন্সে আমরা বলতে পারি যে ভিএম ইকুয়ালস টু IMR। এম দিয়ে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা বুঝাই। তো এখানে ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট হচ্ছে 40, রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 5, রাইট? তো ভিএম এর ভ্যালু হবে 200। তো শেষমেশ আমরা ভোল্টেজের ইকুয়েশন কি পাবো? ভি ইকুয়ালস টু পাবো 200 সাইন 377t প্লাস 30 ডিগ্রি, তাই না? যদি কেউ না বুঝে থাকেন, তো অবশ্যই আস্ক আউট করবেন। আচ্ছা, এখন এক্সাম্পল 3 তে খেয়াল করবেন যে এখানে বলছে 0.1 হেনরি কয়েল ইজ প্রোভাইডেড, ফাইন্ড দ্য সাইনোসয়েডাল এক্সপ্রেশন ফর দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য কয়েল। আচ্ছা, কেউ কি কিছু বলতে চাচ্ছে? আচ্ছা, তো এক্সাম্পল 3 এর ক্ষেত্রে এখানে বলছে যে দ্য কারেন্ট থ্রু 0.1 হেনরি কয়েল ইজ প্রোভাইডেড। 0.1 হেনরি কয়েল যখন বলছে, তখন আপনার বোঝা লাগবে যে এইখানে একটা ইন্ডাক্টর নিয়ে কথা বলতেছে। ওকে, দ্যাট মিনস এখানে এল এর ভ্যালু, এল ইকুয়ালস টু হবে 0.1 হেনরি। ওকে, ফাইন্ড দ্য সাইনোসয়েডাল এক্সপ্রেশন ফর দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য কয়েল। ওকে, তো ভোল্টেজ অ্যাক্রস দ্য কয়েল বের করতে বলছে, দ্যাট মিনস ভিএল বের করতে বলছে। আপনাদের এল এর ভ্যালুটা দিয়ে দেওয়া হয়েছে, আর ভিএল বের করতে বলা হয়েছে। বলছে স্কেচ দ্য ভি এন্ড আই কার্ভস। ওকে, ফাইন। এখন আপনারা তো রিঅ্যাকটেন্সের ব্যাপারে জানেন, না জানার কিছু নেই আসলে। রিঅ্যাকটেন্স ছিল হচ্ছে এক্স এল ইকুয়ালস টু ওমেগা এল, তাই না?
আর আপনি যদি এ আর বি এই দুইটা ইকুয়েশনের দিকে তাকান, দুইটা ইকুয়েশনের ক্ষেত্রেই ওমেগার ভ্যালু কত কেউ বলতে পারবেন? আপনারা কি আমার কথা শুনতেছেন? 7 হ্যালো, 377 377। তো 377 আর এল এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.1, তো আসবে হচ্ছে 37.7। ওকে, তো আমি যদি শুধু ভ্যালিউ এর দিকে ফোকাস করি, হুম, শুধু ভ্যালিউ এর দিকে ফোকাস করলে তখন আমরা বলতে পারবো যে VL ইকুয়ালস টু IR এর মতো IXL, তাই না? আপনারা তো ইম্পিডেন্সের ক্ষেত্রে এইটাই আইডেন্টিফাই করছিলেন যে ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ আর ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্টের অনুপাত হচ্ছে রিঅ্যাক্ট্যান্স XL, which is equivalent to resistance but not same as resistance. It is just a magnitude of ইম্পিডেন্স বলা যায়। ইম্পিডেন্স নিয়ে সামনে পড়াবো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখানে আমরা যদি ভোল্টেজের VL এর ভ্যালু আইডেন্টিফাই করতে চাই, তো VL এর ক্ষেত্রে আমাদের ইকুয়েশন হওয়া উচিত কি? VL ইকুয়ালস টু VM সাইন ওমেগা টি প্লাস সামথিং থিটা ভি। এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন। তো আপনি যদি ভিএম আইডেন্টিফাই করতে চান, তো আমরা জানি রিঅ্যাক্ট্যান্সের হিসাব অনুযায়ী ভিএম ইকুয়ালস টু আইএম এক্সএল। কারণ কি আমরা রিঅ্যাক্ট্যান্সের হিসাব দেখছিলাম এক্সএল ইকুয়ালস টু ভিএম বাই আইএম। তো আমরা যেহেতু ওমেগার ভ্যালু জানি, এল এর ভ্যালু জানি, তো ওই সেন্সে আমরা এক্সএল এর ভ্যালুটাও আইডেন্টিফাই করতে পারবো খুব ইজিলি। তো এক্সএল এর ভ্যালুটা আইডেন্টিফাই হয়ে গেলে এখন ভিএম এর ভ্যালুটাও ইজিলি আইডেন্টিফাই করা যাবে। ভিএম ইকুয়ালস টু কত হবে? আই এর ভ্যালু এর দিকে যদি প্রথম ইকুয়েশনের দিকে যদি ফোকাস করি, এ নাম্বারটায় আইএম এর ভ্যালু হচ্ছে 10 আর এক্সএল এর ভ্যালু এখানে হচ্ছে 37.7। আচ্ছা, তো আসবে হচ্ছে 377 ভিএম এর ভ্যালু। তো আমরা ভিএল ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা বির ক্ষেত্রে ভিএম এর ভ্যালুটা আইডেন্টিফাই করতে পারলাম 377। এখন ওমেগার কথায় যদি আসি, ওমেগা চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার কোনো এখানে রিজন নেই। আমি আপনাদের অবশ্যই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় ইন্ডাক্টরের বিহেভিয়ারের কারণে, সেটা কিন্তু আমি কোনো মানে কিছুই রিলেটেড পড়াইনি। সো আগের যে ওমেগা ছিল 377 সেটা রয়ে গেল। তাহলে শেষমেশ থাকে হচ্ছে থিটা ভি। আচ্ছা, আপনারা যদি একটু কষ্ট করে মনে করেন যে ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ লিড করে নাকি কারেন্ট লিড করে, এটা যদি আপনারা কষ্ট করে মনে করতে পারেন তাহলে আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ভোল্টেজ ভিএল ইকুয়ালস ছিল এল ডিআই বাই ডিটি, তাই না? তো আই যদি সাইনোসয়েডাল হয়, ভি হবে কোসাইন। আচ্ছা, আই যদি সাইন হয়, ভিএল হবে কোসাইন। দ্যাট মিনস ভোল্টেজ কারেন্টকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করতেছে, এমন হওয়ার কথা না? হ্যালো, জি স্যার। আচ্ছা, যদি ভোল্টেজ কারেন্টকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করে, এখানে কারেন্টের অ্যাঙ্গেল কত কেউ কেউ একজন বলেন তো? এই নাম্বারটাই কারেন্টের অ্যাঙ্গেল কত কেউ একজন বলেন? 90 ডিগ্রি হবে। কারেন্টের অ্যাঙ্গেল গিভেন কত এখানে এই নাম্বার ইকুয়েশনে? 0 জিরো, তাই না? তাহলে ভোল্টেজ যদি 90 ডিগ্রি লিড করে, তো ভোল্টেজের ক্ষেত্রে এখানে প্লাস 90 ডিগ্রি হবে না? জি স্যার। আচ্ছা, একইভাবে আমরা সেকেন্ড ইকুয়েশনটাও সলভ করতে পারি। আমি একটু বোর্ডটা পরিষ্কার করি। ওয়েট আ সেকেন্ড।
আচ্ছা, তো এখন বি নাম্বার ইকুয়েশনের দিকে যদি ফোকাস করি, এক্সেল এর ভ্যালু তো আর চেঞ্জ হলো না, কারণ এখানে ওমেগার ভ্যালু সেমই রয়ে গেল। ওমেগা এল, তাই না? 377 ইন্টু এল এর ভ্যালু 0.1, 37.7। আচ্ছা, আর এক্সেল এর ভ্যালুটা ওমেগাতেই ওমেগা না, সরি, ওহমেই প্রকাশ করে। ওকে, আচ্ছা, তো এখন আমাদের সেকেন্ড বি নাম্বার ইকুয়েশনটা যদি ফোকাস করা হয়, তো এই সেন্স হচ্ছে আমাদের আই এম এর ভ্যালুটা জানা আছে। আই এম এখানে দেওয়া আছে কত, 7। তাহলে ভিএম হবে আই এম এক্সেল 7 ইন্টু এক্সেল এর ভ্যালু হচ্ছে 37.7। তো এখানে অ্যারাউন্ড কত আসবে? অ্যারাউন্ড হচ্ছে 263.9 আসে। আচ্ছা, তো ভিএম এর ভ্যালু আইডেন্টিফাইড হলো। থিটা ভি এর ভ্যালু যদি আমরা জানতে চাই, থিটা ভি এর ভ্যালুটা এই ক্ষেত্রে কত হওয়া উচিত? কারেন্টের ক্ষেত্রে হচ্ছে থিটা আই -70 ডিগ্রি গিভেন। তাহলে ভোল্টেজ যদি লিড করে কারেন্টকে, তো এই সেন্সে ভোল্টেজের জন্য ফেজ অ্যাঙ্গেল কত হবে, কেউ একজন বলতে পারবেন? 20 20, রাইট। তো এখানে থিটা ভির ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি হবে। তো এই সেন্সে আমরা শেষমেশ অ্যান্সার পাচ্ছি ভি ইকুয়ালস টু ভিএম এর ভ্যালু হচ্ছে 263.9 সাইন ওমেগা, তো চেঞ্জ হচ্ছে না, 370 প্লাস 20 ডিগ্রি। দ্যাটস ইট। এই যে, আচ্ছা, এখন আমরা যদি চিত্রে এইটা বসাতে চাই, তখন আমাদের কি করা লাগবে? ফার্স্ট অফ অল আমাদের আসলে অ্যাঙ্গেলের যে নলেজটা সেটা আগে থাকা লাগবে। আপনাদের মনে আছে কিনা আমার ঠিক জানা নাই, যে এইটা ছিল 0, এটা ছিল হচ্ছে 90, এটা ছিল 180, এটা ছিল 270, আর এটা ছিল 360, তাই না? আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদের একদম ফার্স্ট স্টেপ গ্রাফ আঁকার ক্ষেত্রে, ওয়েব ফর্ম আঁকার ক্ষেত্রে আপনি হচ্ছে আগে এই ভ্যালুগুলা বসাবেন ওয়েব ফর্মে, এক্স এক্সিস বরাবর বসাবেন। আমি বসাইলাম 0, এরপর 90, 180, 270 আর 360। আচ্ছা, ঠিক আছে। এই ভ্যালুগুলো বসানোর পরে নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গেল জাজ করা। এখানে বলছে ভি ইকুয়ালস টু সামথিং সামথিং 20 ডিগ্রি ইনিশিয়াল অ্যাঙ্গেল। জি স্যার। আচ্ছা, +20 কি লেফট শিফট করে নাকি রাইট শিফট করে, কারো কি মনে আছে? লেফট রাইট শিফট করে নাকি লেফট শিফট করে? লেফট শিফট করে, রাইট। যদি লেফট শিফট করে, তো ওই সেন্সে এইটা যদি 0 to 90 হয়, আমি এই পর্যন্ত হচ্ছে -90 কল্পনা করতে পারি। তো এইটা হবে ধরেন লেফট শিফটের জন্য 20 ডিগ্রি। আমি ধারণা করলাম এটা যদি 90 হয়, এই পাশে লেফট শিফটে হবে 20 এই জায়গায়। তো এখন হচ্ছে আমার চিত্র তাহলে কেমন হবে? এমন না? দাঁড়ান একটা সেকেন্ড। লাইক দিস, এমন হবে। আচ্ছা, এটা বুঝলাম কিভাবে? নর্মালি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে স্টার্ট হলে এখানে ইন্টারসেক্টিং পয়েন্ট কোন কোন জায়গা হয়? 0-তে হয়, 180 হয়, 360-তে হয়। যেহেতু আমার 20 ডিগ্রি লেফট শিফট করলো, তার মানে এখন ইন্টারসেক্টিং পয়েন্ট হবে 0-তে, 180-র 0 না, সরি, 0-র আগে, 20 ডিগ্রি আগে, 180 ডিগ্রির 20 ডিগ্রি আগে, আর 360 ডিগ্রির 20 ডিগ্রি আগে, তিনটা ইন্টারসেক্টিং পয়েন্ট হবে। ওকে, এভাবে আপনি চাইলে ড্র করতে পারেন। আর এখানে পিকটা হবে কত?
পিকটা হবে 263.9। শেষ, ওয়েবফর্ম আঁকা শেষ। আপনারা নিশ্চয়ই একটু সুন্দর করে আঁকবেন। আচ্ছা, আর কারেন্টের ক্ষেত্রে অ্যাঙ্গেল কত বলছিল? কারেন্টের ক্ষেত্রে অ্যাঙ্গেল বলছিল -70। তো -70 যদি অ্যাঙ্গেল হয়, এটা কি লেফট শিফট করবে নাকি রাইট শিফট করবে? কেউ একজন বলেন তো। রাইট শিফট। রাইট শিফট করবে। আচ্ছা, যদি রাইট শিফট করে তাহলে আমি ধরে নিলাম যে 70 ডিগ্রি রাইট শিফট, এইটা 70 ডিগ্রি, এই পোর্শনটা 70 ডিগ্রি। ওকে। আচ্ছা, যদি 0 থেকে এই পর্যন্ত সরে তাহলে 180 ডিগ্রি থেকে আবার 70 একটু কল্পনা করা লাগবে, এই পোর্শনটা, এই পয়েন্টটাই হবে। 250 ডিগ্রি। হ্যাঁ, এই 360 থেকে সেম আমি ধরে নিলাম এই পোর্শনটা হবে, এই জায়গা হবে। ওকে, আমি 3টা পয়েন্ট আইডেন্টিফাই করলাম, আর এরপরে গ্রাফ আঁকা তো ইজি। এরপরে হচ্ছে সিম্পলি 3টা পয়েন্ট সাইনোসয়েডালি কানেক্ট করলেই শেষ। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমি জাস্ট দাগ টেনে বলে দিব এইটা হচ্ছে কারেন্টের অ্যাম্পলিটিউড 7 ছিল। আচ্ছা 7, এটা হচ্ছে 7 অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার যেটাই হোক না কেন, আর এটা ছিল ভোল্টেজ। বুঝতে পারছেন ওয়েবফর্মটা কিভাবে আঁকা হচ্ছে? স্যার গ্রাফ থেকে প্রশ্ন আসতে পারে যে ভিএম আইএম। হুম, আসতে পারে। আচ্ছা, তো যদি কারো কনফিউশন থাকে এখনই কোয়েশ্চেন করতে পারেন। স্যার বেসিক যে আমরা হচ্ছে ওয়েব ফর্মের যে বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম ওগুলা থেকে কি আসলে প্রশ্ন আসবে নাকি ওগুলা অ্যাপ্লিকেশন যে এইগুলা থেকে আসলে প্রশ্ন? বুঝিনি, একবার বলুন। স্যার প্রথমে আমরা যে বেসিক ওয়েবের যে বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম, লিডিং ল্যাগিং, এগুলা থেকে কি কোনো প্রশ্ন আসতে পারে নাকি এগুলার অ্যাপ্লিকেশন ভিএম আইএম? লিডিং ল্যাগিং এগুলো হচ্ছে বেসিক। আপনি যদি লিডিং ল্যাগিং না বুঝেন আপনি গ্রাফ আঁকতে পারবেন না। আপনি হচ্ছে ইন্ডাক্টর ক্যাপাসিটর কিভাবে বিহেভ করে সেটা বুঝবেন না। আপনি হচ্ছে ধরেন রেজাল্টিং যে ইম্পিডেন্স আছে সেটা কিভাবে ড্র করবেন ওয়েবফর্মে, তার হচ্ছে কারেন্ট ভোল্টেজ কিভাবে ড্র করা লাগবে সেগুলো বুঝবেন না। সো আপনি যে কথা বলেছেন এখান থেকে কোয়েশ্চেন আসবে কিনা, যদি স্ট্রেইট অ্যান্সার হয় তাহলে না, কিন্তু এটা কি জানা লাগবে কিনা? অবশ্যই। অবশ্যই। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আসি হচ্ছে এক্সাম্পল 4-এ। এক্সাম্পল 4-এ কি বলছে দেখি। দ্য ভোল্টেজ অ্যাক্রস 0.5 হেনরি কয়েল, এল এর ভ্যালু 0.5 হেনরি, ওকে, is provided below. What is the sinusoidal expression for the current? তো ভি এর ভ্যালু এখানে দিয়ে দিছে কত, 100 sin 20t, যেখানে 100টা কি ভিএম, আর ওমেগা তো ওমেগা কি 20। ওকে, ঠিক আছে। তো কোয়েশ্চেন করছে যে হোয়াট ইজ দ্য সাইনোসয়েডাল এক্সপ্রেশন ফর দ্য কারেন্ট। আচ্ছা, তাহলে আই এর ভ্যালুটা জানা লাগবে, আই ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, এখন আই এর এক্সপ্রেশন আপনি যদি আইডেন্টিফাই করতে চান, আপনার হচ্ছে আই এর জেনারেল ইকুয়েশনটা আগে একটু চিন্তা ভাবনা করা লাগবে। আই এর জেনারেল ইকুয়েশন হচ্ছে আই ইকুয়ালস টু আই এম সাইন ওমেগা টি প্লাস থিটা আই, তাই না? তো এই আই এম বের করতে হলে আপনার রিঅ্যাকট্যান্সের হেল্প নেওয়া লাগবে। এক্স এল equals to Vm by Im, so Im equals to Vm by XL. Vm এর ভ্যালু এখানে কত? Vm এর ভ্যালু হচ্ছে 100, XL এর ভ্যালু কত? ওমেগা এল, ওমেগার ভ্যালু কত? 20, এল এর ভ্যালু কত? 0.5, যত হয় তত হচ্ছে Im। আর থিটা আই নিয়ে যদি আমরা একটু ভাবতে চাই, এটা তো ইন্ডাক্টর নিয়ে কোশ্চেন করছে না, 0.5 হেনরি যেহেতু বলে দিছে, তাই না? ইন্ডাক্টর না? তো ইন্ডাক্টরের ক্ষেত্রে লিড করে কে, ল্যাগ করে কে? বলতে পারবেন? মনে নাই।
একটু আগেই তো পড়াইলাম। আল্লাহ কি অবস্থা! ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ লিড করে, কারেন্ট ল্যাগ করে। ভোল্টেজ লিডস কারেন্ট বাই 90 ডিগ্রি। ঠিক আছে? এটা বোঝা যায় কিভাবে? একটু আগে দেখাইলাম যে এখানে কি আছে? আচ্ছা, হয়তো মুছে দিছি। যাই হোক, তো ভোল্টেজ হচ্ছে লিড করে। তো যদি ভোল্টেজ লিড করে তাহলে কারেন্ট বের করার ক্ষেত্রে কারেন্টের যে অ্যাঙ্গেল আপনি বের করবেন সেটা কি ল্যাগিং হবে না? Yes. ভোল্টেজ লিড করলে কারেন্ট ল্যাগ করে। তো ভোল্টেজ এখানে হচ্ছে অ্যাঙ্গেল দেওয়া আছে 0 ডিগ্রি, রাইট? তাই না? Yes, sir. তাহলে কারেন্টের ক্ষেত্রে কি হবে? ল্যাগ করবে, তাই না? আর ল্যাগ করলে কত ডিগ্রিতে ল্যাগ করবে? -90. মানে 90 ডিগ্রিতে ল্যাগ করবে আর থিটা এর ভ্যালু হবে -90। লিড করলে প্লাস, ল্যাগ করলে মাইনাস। ওকে? আচ্ছা, তো এইভাবে হচ্ছে আপনারা এই এক্সাম্পলের ম্যাথগুলো সলভ করতে পারবেন। আরো কিছু ম্যাথ আছে, এই যে এখানে ক্যাপাসিটর নিয়ে দিছে। ক্যাপাসিটর ক্ষেত্রে ভোল্টেজ লিড করে নাকি কারেন্ট লিড করে? কেউ একজন বলেন। উল্টা হবে এখন তো। উল্টা হবে, তাই না? উল্টাটা কি এটাই বলেন। এটাও স্যার একটু এলোমেলো হয়ে গেল, তারপর কারেন্ট লিড করে স্যার, আর ভোল্টেজ মেথড। হ্যাঁ, কারেন্ট লিড করবে, ভোল্টেজ ল্যাগ করবে। তো এখানে হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন দেওয়া আছে, ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে? খেয়াল করবেন ক্যাপাসিটরের ভ্যালু কত ছোট। 10⁻³ নাকি 10⁻6? 10⁻6, তাই না? 6 স্যার। 10⁻6 ফ্যারাড। ওকে, মাইক্রো দিয়ে বুঝে 10⁻6। আচ্ছা, তো এখানে খেয়াল করবেন যে ক্যাপাসিটরের ভ্যালু সি ইকুয়ালস টু 10⁻6, আর আমরা জানি এক্স সি ইকুয়ালস টু 1/c ওমেগা, তাই না? বা ওমেগা সি, যেটাই বলেন না কেন। তো এখানে সি এর ভ্যালু হচ্ছে 10⁻6 আর ওমেগাটা এখানে দেখে বোঝা যাচ্ছে 400, তাই না? হ্যাঁ, জি স্যার, জি স্যার। তো এইখান থেকে আপনি এক্সেল এর ভ্যালু পাবেন অ্যারাউন্ড 2500 ওহম। আচ্ছা, এক্সির ভ্যালু আপনি পাইলেন, রিঅ্যাকট্যান্সের ভ্যালু আপনি আইডেন্টিফাই করতে পারলেন। আচ্ছা, ঠিক আছে। তো এখানে ভিএম এর ভ্যালু কত? 30, তাই না? ভিএম এর ভ্যালু হচ্ছে এখানে 30। তাহলে আই এম ইকুয়ালস টু কি হবে? আই এম ইকুয়ালস টু ভিএম বাই এক্সসি, তাই না? ভিএম এর ভ্যালু এখানে কত? ভিএম এর ভ্যালু এখানে হচ্ছে 30, এক্সসি এর ভ্যালু হচ্ছে 2500। ওকে, যেটা আসে সেটা হচ্ছে আই এম। আচ্ছা, তো আপনি তো ম্যাগনিটিউড পাইলেন, আই এম পাইলেন, ঠিক আছে, ফাইন। তো অ্যাঙ্গেলের ক্ষেত্রে এখন কি করব? এখানে ইনিশিয়াল অ্যাঙ্গেল ভোল্টেজের জন্য কি 0 ডিগ্রি না? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে হচ্ছে কারেন্ট লিড করে। তার মানে ভোল্টেজের যে ইকুয়েশন হবে ক্যাপাসিটরের ক্ষেত্রে ইকুয়েশনে ফেজ 90 ডিগ্রি যোগ হবে। বুঝা যায়? জি স্যার। কেউ যদি না বুঝে থাকেন প্রশ্ন করুন, সমস্যা নেই। শুধু আইটা হচ্ছে স্যার চেঞ্জ হবে, আইএমটা তো, আইএমটা একটু সূত্রের সাহায্যে বের করে নেওয়া হবে, এই কাজ। তারপরে এক্সপ্রেশন আর আপনাদের এই লাস্ট কয়েকটা ম্যাথে আমি জাস্ট দুইটা জিনিস বের করা শিখেছি, একটা হচ্ছে ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড, একটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, আর কিছু না। অ্যামপ্লিটিউড বের করার ক্ষেত্রে হচ্ছে আপনি রিঅ্যাকট্যান্সের হেল্প নিছেন, আর ফেজ অ্যাঙ্গেল ডিটারমাইন করার জন্য আপনি ক্যাপাসিটর না ইন্ডাক্টর নাকি রেজিস্টর এইটা চেক করছেন। ক্যাপাসিটর হলে কারেন্ট লিড করে, ইন্ডাক্টর হলে ভোল্টেজ লিড করে। ওই অনুযায়ী ডিসিশন নিয়ে আপনি +90 করছেন অথবা -90 করছেন। লিড করলে +90, ল্যাগ করলে -90। ওকে, আচ্ছা। আর কিভাবে হচ্ছে গ্রাফ ড্র করে সেটা তো দেখাইলাম।
এক্সাম্পল 6 এটা মনে হয় আগের গুলো বুঝলে এটা দেখানো লাগবে না, সেটা পারবেন। আচ্ছা, এইখানে আসি। এইটা ইন্টারেস্টিং একটা জিনিস, কারণ এটা আপনাদের পরীক্ষায় একবার অলরেডি আসছে। আচ্ছা, for the following pairs of voltages and currents, determine whether the element involved is a capacitor, an inductor, or a resistor. Determine the value of CL or R if sufficient data is provided. Example 7 এর যেই কোয়েশ্চেনটা করা হয়েছে, কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়েন আপনারা কি লিখছে। For the following pairs of voltages and currents, determine whether the element involves is a capacitor, an inductor, or a resistor. That means আপনাকে ভোল্টেজ আর কারেন্টের ভ্যালু দিয়ে দেওয়া হলো। এখন আপনি বলেন যে এই ভোল্টেজ আর কারেন্টের ভ্যালু থেকে যে কোন এলিমেন্টটা এখানে ইউজ হয়েছে, এখানে কি ক্যাপাসিটর ইউজ হয়েছে, ইন্ডাক্টর ইউজ হয়েছে, অথবা রেজিস্টর ইউজ হয়েছে। আচ্ছা, তো এই তিনটা এলিমেন্টের কোনটা হচ্ছে এ বি সি ডি তে ইউজ হয়েছে সেটা হচ্ছে আপনার আইডেন্টিফাই করা লাগবে। আর ক্যাপাসিটর, ইন্ডাক্টর আর রেজিস্টরের ভ্যালিউগুলো আপনি আইডেন্টিফাই করবেন যদি সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট হচ্ছে এখানে ইনফরমেশন দেওয়া থাকে। আচ্ছা, তো এই নাম্বারটায় যদি খেয়াল করেন, এই নাম্বারটায় কেউ একজন বলেন এই ভোল্টেজ আর কারেন্টের ক্ষেত্রে সম্পর্ক কি ইন ফেজ নাকি কেউ লিড করতেছে, ল্যাগ করতেছে? লিটল ল্যাগের হওয়ার কথা ছিল, কিন্তু স্যার কিন্তু স্যার এখানে ইন ফেজ। ইন ফেজ, কারণ Same. এখানে যে ফেজ অ্যাঙ্গেল গুলো আছে এটা সেম। আর ইন ফেজ থাকলে আমরা জানি সেটা বোঝায় রেজিস্টিভ লোড, তাই না? জি স্যার। আচ্ছা, রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আর ইকুয়ালস টু ভি বাই আই না? তাহলে এখানে 5 ওহম হবে। কিভাবে বুঝলাম? এই যে ভি এম 100, আই এম 20। ওকে, ম্যাক্সিমাম ভ্যালিউ অফ ভোল্টেজ ম্যাক্সিমাম ভ্যালিউ অফ কারেন্ট দিয়ে ভাগ দিছি, তো এই সেন্সে হচ্ছে 5 ওহম রেজিস্ট্যান্স এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, বি নাম্বারে কি হতেছে? বি নাম্বারে হচ্ছে এখানে ভোল্টেজের ভ্যালিউ হচ্ছে +10 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল, ইনিশিয়াল ফেজ। আর কারেন্টের ক্ষেত্রে হচ্ছে -80 ডিগ্রি। কেউ একজন বলেন এটা ক্যাপাসিটর না ইন্ডাক্টরের বিহেভিয়ার? এখানে তো সেম ফেজ না, তাই না? এখানে তো ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্ট। তো এই সেন্সে এখানে লিড কে করতেছে? এখানে লিড স্যার ভি, হ্যাঁ, ভোল্টেজ লিড করে কার জন্য? ইন্ডাক্টরের জন্য, তাই না? ইন্ডাক্টর। তাহলে এটা হচ্ছে ইন্ডাক্টর। আচ্ছা, ঠিক আছে, যদি ইন্ডাক্টর হয় ইন্ডাক্টরের ভ্যালুটা আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে ফার্স্টে এইখান থেকে এক্সেল বের করা লাগবে না, যে এক্সেল ইকুয়ালস টু ভিএম বাই আইএম, তাই না? ভি এর ভ্যালু হচ্ছে এখানে 1000 আর আই এর ভ্যালু হচ্ছে 5। আর এক্সেল ইকুয়ালস টু আমরা জানি ওমেগা এল। ওকে, যেখানে ওমেগার ভ্যালুটা এখানে দিয়ে দেওয়া আছে, ওমেগার ভ্যালু হচ্ছে 377। তাহলে 377 এল। তো এখান থেকে আমরা পাই 377 এল ইকুয়ালস টু 1000 ডিভাইডেড বাই 5। এখান থেকে এল এর ভ্যালু আসবে 1000 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 377। এল এর ভ্যালু যত আসে তত। বি নাম্বারটা কি বোঝা গেছে? আচ্ছা, তো এরপরের কোয়েশ্চেনে কেউ একজন অ্যান্সার দেন সিয়াম বাদে, যে এখানে ফেজের মধ্যে সম্পর্ক কি, কে লিড করতেছে কে ল্যাগ করতেছে? কারেন্ট লিড করতেছে, তাহলে ভোল্টেজ এটা ল্যাগ কি হওয়া উচিত? করতেছে। ক্যাপাসিটর। এটা ক্যাপাসিটর হওয়া উচিত, রাইট। তো ক্যাপাসিটর যদি হয় আমরা জানি এক্স সি ইকুয়ালস টু ভিএম বাই আইএম। ভিএম এর ভ্যালু হচ্ছে এখানে 500, আইএম এর ভ্যালু হচ্ছে এখানে 1, তাই না? আর এক্স ইকুয়ালস টু আমরা জানি 1 বাই ওমেগা সি। তো এই সেন্সে সি ইকুয়ালস টু আমরা লিখতে পারি
সি পাশে গেল আর হ্যাঁ ঠিক আছে। তো 1/500 আর ওমেগার ভ্যালু এখানে কত ছিল 157। এটা কি ক্যাপাসিটরের ভ্যালু দেয় না? হুম, আচ্ছা এই যে এখানে ক্যালকুলেশন আছে অলরেডি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা একদম লাস্টেরটা ডি নাম্বারটা এখানে কি নির্দেশ করতেছে একটু দেখি। ডি নাম্বারটা হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গেল ভোল্টেজের জন্য 20, কারেন্টের জন্য 110। তো এখানে কে লিড করতেছে? কারেন্ট লিড করলে এটা কি? কিন্তু এখানে স্যার ওই যে সাইন কজ দেয়া আছে যে আলাদা আলাদা, ওটাতে কোনো প্রবলেম নাই। রাইট, এই তো ঠিক ধরছেন, ওখানে একটা আছে স্যার। এক্স্যাক্টলি। যাক, কারো তো চোখে পড়ছে। একটা সেকেন্ড পরিষ্কার করি। আসলে সেম ফেজ আছে। এটা আসলে ক্যাপাসিটরও না, এটা ইন্ডাক্টরও না, সেম এটা ফেজ সেম ফেজে আছে। এটা বুঝে যায় কিভাবে বলেন তো সিয়াম, আপনি বলেন শুনি। স্যার কজ হচ্ছে স্যার 90 ডিগ্রি সাইনের থেকে লিড করে স্যার, ওই 90টাকে বাদ দেওয়া লাগে স্যার। এখানে হবে সাইন ওমেগা টি প্লাস 20 প্লাস 90 ডিগ্রি, তাই যোগ না? 90 স্যার, যেহেতু জি স্যার কজ যেহেতু লিড করে স্যার যোগ করে 90। তাহলে 50 সাইন ওমেগা টি প্লাস 110 ডিগ্রি। তো এটার ইনিশিয়াল ফেজ 110, এটাও ইনিশিয়াল ফেজ 110, দুইটা সেম ফেজে আছে। তাহলে এটা কি রেজিস্টিভ লোড? এটা স্যার রিঅ্যাক্টেন্স না, রেজিস্ট্যান্স স্যার, রেজিস্ট্যান্স। রেজিস্টিভ লোড হবে, রাইট? রেজিস্টিভ লোড হলে রেজিস্টারের ভ্যালু কত কত হবে? আর ইকুয়ালস টু ভি এর ভ্যালু 50, আই এর ভ্যালু 5, 50/5, 110। ঠিক আছে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করবেন। আচ্ছা, এই ম্যাথ থেকে আমাদের একটা বিষয় আইডেন্টিফাই করা হলো, সেটা হচ্ছে যে আমরা যখন এই লিডিং ল্যাগিং বা যে কোনো হিসাবই করতে যাব না কেন, আমাদের আসলে একটা নির্দিষ্ট ফরম্যাটে রাখা লাগে সাইনোসয়েডাল ইকুয়েশন গুলাকে। হয় সব টেন সাইন, সব নয় কজ সব কজ। ওকে, আর আই উড প্রেফার টু টেক সাইন। all the sinusoidal signals as a sine function, okay, not cos function, because sine starts with 0, cos starts with value of 1, right? আচ্ছা, সাইন জিরোর ভ্যালু কি 0 না, আর cos 0 ভ্যালু হচ্ছে 1। ইনিশিয়াল ভ্যালু 0 হলে ক্যালকুলেশন কম্পারেটিভলি ইজিয়ার। ইজিয়ার যদি আমি না বলি, আপনাদের বোঝার সুবিধাতে সহজ হবে আর কি। আচ্ছা, তো এটা ছিল কয়েকটা এক্সাম্পল। এরপরে আসি এই তো 8 নাম্বার 9 নাম্বার, এই ম্যাথগুলো না ইন্টারেস্টিং খুব, যদি একটু মনোযোগ দিয়ে দেখেন ভালো লাগবে। এখানে এক্সাম্পল 8 নাম্বার কি বলছে, অ্যাট হোয়াট ফ্রিকোয়েন্সি, মানে এখানে কোয়েশ্চেন করছে আসলে ফ্রিকোয়েন্সি নিয়ে। ফ্রিকোয়েন্সি উইল দ্য রিঅ্যাক্টেন্স নিয়ে কথাবার্তা। 200 মিলি হেনরি ইন্ডাক্টর ম্যাচ দ্য রেজিস্ট্যান্স লেভেল অফ আ 5 কিলো ওহম রেজিস্টর। দ্যাট মিনস বুঝাইছে যে এক্সএল ইকুয়ালস টু 5 কিলো ওহম কখন হবে, কোন ফ্রিকোয়েন্সির জন্য হবে? কোয়েশ্চেনটা ঠিক এরকম। কোনো কোয়েশ্চেন অ্যান্সার করার ফার্স্ট স্টেপ হচ্ছে কোয়েশ্চেন বুঝা, বুঝতে পারছেন? কেউ একজন বলেন এখানে আসলে কোয়েশ্চেনে কি চাইছে, সিয়াম কারিশমেরা বাদে। হ্যালো, স্যার ফ্রিকোয়েন্সি
ফ্রিকোয়েন্সি চেয়েছে কিসের জন্য, কার জন্য চেয়েছে বলুন তো? What frequency? No. বলতে পারবেন? আচ্ছা, অনলাইন ক্লাস আসলে আমি বুঝি যে 2-3 জন ছাড়া কেউ করে না, বুঝলেন? অবশ্য ফিজিক্যাল ক্লাসও যে 4-5 জনের বেশি করে সেটাও বলবো না। যাই হোক, রেকর্ডিং থাকলে আপনাদের জন্য হেল্পফুল হবে, সো প্যারা নাই। আর কোনো একটা কারণে আজকে আমার আইপ্যাডটা খুব প্রবলেম করতেছে। এই একের পর এক আপডেট দিবে আর আপডেট দেওয়ার পর উল্টাপাল্টা ফাংশন করবে। আরে আল্লাহ। এটাই তো রাইট। এখানে করে দিছিল। এটা মনে হয় আগের চ্যাপ্টার নাকি? আগের চ্যাপ্টার। আচ্ছা, তো এখন আমরা একটু পাওয়ার ক্যালকুলেশনের দিকে যাই। এখানে এক্সাম্পল 10 কি বলছে একটু দেখেন। আচ্ছা না, আমরা ফ্রিকোয়েন্সি নিয়ে কথাবার্তা বলতেছিলাম। পেজ নাম্বার হারায় ফেলে ঝামেলাটা লেগে গেছে। এই যে 611-12 দিকে। পাইছি। At what frequency will the reactance of a 200 millihenry inductor match the resistance level of a 5 kilo ohm resistor? আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সি চাইছে, যেখানে ইন্ডাকটেন্স বলছে 200 মিলিহেনরি অথবা 200 into 10⁻³ হেনরি। ওকে, আচ্ছা, ম্যাচ উইথ দ্য রেজিস্ট্যান্স লেভেল অফ আ 5 কিলো ওহম রেজিস্টর। দ্যাট মিনস এখানে আসলে রিঅ্যাকটেন্স নিয়ে কথা বলছে, ম্যাচ করবে 5 কিলো ওহমের সাথে। আচ্ছা, এখন আমরা একটু ভাঙি, ইকুয়েশন ভাঙলে আসলে ম্যাথ সলভ হয়ে যায়। এক্সেল যদি আমি ভাঙি তাহলে আসবে ওমেগা এল ইকুয়ালস টু 5000 কিলোকে আমরা ওহমে নিলাম, আর ওমেগাকে ভাঙলে আসে 2πf, যেখানে এল এর ভ্যালুটা দিয়ে দেওয়া আছে 200 into 10⁻³ into 5000। আচ্ছা, এখন বলেন এই ইকুয়েশনে ফ্রিকোয়েন্সি বাদে আর কোনো ভ্যারিয়েবল আছে কিনা? মোটামুটি সবই তো দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি বাদে কি আর কোনো ভ্যারিয়েবল এখানে আছে? না স্যার। তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি বাইরে হবে, আর ওই ফ্রিকোয়েন্সিটায় রিঅ্যাকটেন্স লেভেল 5 কিলো ওহম রেজিস্ট্যান্সের সমান হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর এক্সাম্পল 9টা দেখেন কি বলছে। At what frequency, that means our frequency নিয়ে question, our same frequency নিয়ে question. At what frequency will an inductor of 5 Henry have the same reactance as a capacitor of 0.1 microfarad? তার মানে L এর ভ্যালু হচ্ছে 0. আচ্ছা, নো 0.05 লিখি, 5 মিলি হেনরি,
যেটাকে আমরা লিখতে পারি 5 × 10⁻³ হেনরি। আর ক্যাপাসিটেন্সের ভ্যালু দিছে 0.1 মাইক্রোফ্যারাড অথবা 0.1 × 10⁻⁶। ওকে, 10⁻⁷ লিখতে পারি। আপনি চাইলে 10⁻⁷ ডাইরেক্টলি লিখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আপনি এল আর সি এর ভ্যালুটা পাইলেন, আর চাইছে কি আসলে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আর এখানে আরেকটা কন্ডিশন বলছে সেম রিঅ্যাকটেন্স, দ্যাট মিনস এক্সএল ইকুয়ালস টু এক্সসি, সেম রিঅ্যাকটেন্স। তো ওই সেন্সে আমরা লিখতে পারতেছি এক্সএল ইকুয়ালস টু ওমেগা এল এক্সএল ইকুয়ালস টু ওমেগা এল ইকুয়ালস টু এক্সির ভ্যালু হচ্ছে 1/ωc, রাইট? তো আপনি যদি এই ইকুয়েশনটাকে ভালো করে রিপ্রেজেন্ট করেন তাহলে হবে এরকম ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 1/LC। ওইখান থেকে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু আসবে, ফ্রিকোয়েন্সি স্কয়ার ইকুয়ালস টু আসবে 1/4π² LC। ওকে, আর শেষমেশ আপনি এটাকে রুট করলেই এফ এর ভ্যালুটা আইডেন্টিফাই করতে পারবেন যে ফ্রিকোয়েন্সিতে এই গিভেন ইন্ডাকটেন্স গিভেন ক্যাপাসিটেন্সের রিঅ্যাকটেন্স সেম হবে। বুঝতে পারছেন? স্যার ইকুয়েশনটা ওখানে পর করলো কেন? ইকুয়েশনটা কি? স্যার স্কয়ার হলো যে এটা। স্কয়ার হলো কারণ ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 2πf, আর এটা ওমেগা স্কয়ার আকারে আছে। আপনি এই পাশে এই ওমেগা সি কে যদি উপরে উঠান ওমেগা স্কয়ার আসবে না, জি স্যার। আর ওমেগাকে ভাঙলে হবে 2πf, যেটাকে আপনি হোল স্কয়ার করবেন, তাই না? জি স্যার। এখান থেকে ফ্রিকোয়েন্সির ইকুয়েশন আপনি স্কয়ারে পাবেন। আচ্ছা, ঠিক আছে। এখন আসি পাওয়ার ক্যালকুলেশনের। আচ্ছা, এক্সাম্পল 10 এর ক্ষেত্রে খেয়াল করবেন, বলছে ফাইন্ড দ্য এভারেজ পাওয়ার ডিসিপেটেড ইন আ নেটওয়ার্ক হুজ ইনপুট কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর দ্য ফলোয়িং। কারেন্টের ইকুয়েশন দেওয়া, ভোল্টেজের ইকুয়েশন দেওয়া। দেখে বলেন তো এটা কি রেজিস্টিভ লোড নাকি ক্যাপাসিটিভ লোড নাকি ইন্ডাকটিভ লোড? রেজিস্টিভ। রেজিস্টর। যদি রেজিস্টিভ হয় তাহলে আমরা জানি রেজিস্টিভ লোডের জন্য এভারেজ পাওয়ার ইকুয়ালস টু ছিল ভিআরএমএস আইআরএমএস, তাই না? অথবা ভিএম IM/2, রাইট? জি স্যার। আচ্ছা, রেজিস্টিভ লোডের জন্য, কারণ এখানে আমি যদি জেনারেল ইকুয়েশন লিখি cos থিটা, যেখানে থিটা হচ্ছে ফেজ ডিফারেন্স, কারেন্ট আর ভোল্টেজের ফেজ ডিফারেন্স এখানে কত? 0 না? 0। তো cos 0 ইকুয়ালস টু 1। তো VMIM এর ভ্যালু আমি যদি বসাই দিই 5 × 10/2, cos এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, এর জন্য 1, সো শেষমেশ আসবে হচ্ছে 25। ওকে, 25 ওয়াটস, খুবই ইজি ম্যাথ। আচ্ছা, এরপর হচ্ছে আমি নেক্সট এক্সাম্পলে যদি যাই, ডিটারমাইন দ্য এভারেজ পাওয়ার ডেলিভার্ড টু নেটওয়ার্কস হ্যাভিং দ্য ফলোয়িং ইনপুট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। আচ্ছা, এইখানে দেখে বলেন এটা কি রেজিস্টিভ লোড, ক্যাপাসিটিভ লোড নাকি ইন্ডাকটিভ লোড? এইটা আইডেন্টিফাই করা কি আগের মতো সহজ রইল? না স্যার। এখানে হচ্ছে নিশ্চয়ই এটা দেখে বোঝা যায় এখানে নিশ্চয়ই একাধিক কম্পোনেন্ট একসাথে ইউজ করা হয়েছে। দ্যাট মিনস রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স অনেক কিছু একসাথে কাজ করে, শেষমেশ হচ্ছে আপনি এখানে কারেন্টের আর ভোল্টেজের হচ্ছে এই আউটপুটটা দেখতেছেন। ঠিক আছে, তো এইটার কারণে এই ক্ষেত্রে আসলে ইন্ডিভিজুয়াল ডিটারমাইন করার কিছু নেই। আপনি হচ্ছে জাস্ট এভারেজ পাওয়ারের জেনারেল ইকুয়েশন এখানে ইউজ করবেন। এভারেজ পাওয়ার ইকুয়ালস টু এখানে হবে ভিএম IM/2 cos থিটা, যেখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল ডিফারেন্স, ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স। তো এর জন্য হবে 100 × 220, তাই না? 20 × 100 ডিভাইডেড বাই 2। cos এর ভ্যালু কত হবে কেউ একজন বলেন তো? 30। cos হবে 30, অ্যান্সার যা আসে তা। আচ্ছা, তো
এখানে পাওয়ার ফ্যাক্টর যদি হিসাব করতাম, যদিও কোয়েশ্চেনে চাই নাই, তাও যদি এখানে পাওয়ার ফ্যাক্টর হিসাব করতাম, এফ পি পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু কস থিটা, মনে আছে? তো এ এর জন্য হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কত হতো? কস 30 না? জি স্যার। আচ্ছা, লিডিং হতো না ল্যাগিং হতো? কেউ একজন বলেন, লাস্ট ক্লাসে পড়াইছি। কোনটা স্যার? পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর শুধু ভ্যালিউ না, লিডিং ল্যাগিংও আছে এটার। আচ্ছা, লিডিং ল্যাগিং স্যার, এটা আয়ের উপর ডিপেন্ড করে না ভি এর উপর? আয়ের উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে স্যার লিডিং। এক্স্যাক্টলি। কারেন্টের এখানে আমরা অ্যাঙ্গেল বেশি দেখতেছি, দ্যাট মিন্স কারেন্ট এখানে লিড করতেছে, তো লিডিং পাওয়ার ফ্যাক্টর। ওকে ওকে, ঠিক আছে। আর বি নাম্বারে যদি খেয়াল করেন, বি নাম্বারের ক্ষেত্রে ভ্যালু কত হবে? 150 ইন্টু 3, আর অ্যাঙ্গেল ডিফারেন্স এখানে কত? 20 না? জি স্যার, এখানেও কারেন্ট লিড করতেছে। এখানে কারেন্ট লিড করতেছে, শিওর আপনি? আচ্ছা, কেউ একজন বলেন তো সিয়াম কি ঠিক বলছে না ভুল বলছে? জি স্যার, ঠিক বলছে। ঠিক আছে, বিশ্বাস রাখলাম সিয়ামের উপরে। আচ্ছা, ও ঠিকই বলছে। আমি জাস্ট চেক করতেছিলাম যে কেউ রেসপন্স করে কিনা, কিন্তু দেখলাম যে কারিশমা আর সিয়াম বাদে আর কেউ রেসপন্স করে না। আজকে মন্ডলও চুপ, খেয়াল করলাম। প্রাউড অফ ইউ, প্রাউড অফ ইউ। আচ্ছা, তো এক্সাম্পল 12 এর ক্ষেত্রে দেখেন এখানে কি লেখা আছে? ডিটারমিন দ্য পাওয়ার ফ্যাক্টরস অফ দ্য ফলোইং লোডস অ্যান্ড ইন্ডিকেট ওয়েদার দে আর লিডিং অর ল্যাগিং। তো ফিগার 35 এর ক্ষেত্রে যদি দেখেন যে এখানে কারেন্ট 40 ডিগ্রি আর ভোল্টেজ হচ্ছে -20 ডিগ্রি, দেখে বোঝা যায় কারেন্ট হচ্ছে এখানে লিড করতেছে, তাই না? হ্যালো। জি স্যার, জি স্যার। আচ্ছা, যদি কারেন্ট লিড করে আর এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত বলেন তো? 60। তাহলে 60। cos 60 লিডিং, এমন হওয়ার কথা না? জি স্যার। আচ্ছা, এরপরটা দেখি, এরপরটা হচ্ছে ভোল্টেজ লিড করতেছে, তাই না? জি স্যার। তাহলে স্যার, কারেন্ট ল্যাগ করতেছে। -50। না, মাইনাস তো মানে কজের ভিতরে অ্যাঙ্গেল মাইনাস হোক আর প্লাস হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু আমাদের ওই যে লিডিং ল্যাগিং ফ্যাক্টরটা ডিটারমাইন করা হইলো আর কি। cos 50। এখানে হবে cos 50, কারণ 80 আর 30 আছে, ডিফারেন্স হচ্ছে 50 ডিগ্রি। cos 50 আর কারেন্ট ল্যাগ করতেছে, দ্যাটস ওয়াই cos 50 ল্যাগিং বা 0.64 ল্যাগিং। ওকে, আচ্ছা, এরপরে এখানে কারেন্ট দেওয়া আছে 5 মিলি অ্যাম্পিয়ার, আর ভোল্টেজ দেওয়া আছে 20 ভোল্ট, আর পাওয়ার দেওয়া আছে 100 ওয়াট। ওকে, আচ্ছা, আপনাদের মনে আছে কি না যে আমরা cos থিটা বা এফপি এর ভ্যালুটা আরেকভাবে বের করতাম? সেটা হচ্ছে পাওয়ার ডিভাইডেড বাই VMIM। পি ইকুয়ালস টু কি? VMIM cos থিটা না? সরি সরি, একটা সেকেন্ড, এটা VRF হবে। VRMS হবে, VRMS হবে, IRMS হবে। এবার ঠিক আছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে পাওয়ারের ক্ষেত্রে আমরা ইকুয়েশন কি জানতাম? VRMS IRMS cos থিটা না? জি স্যার। তো আমরা যদি পাওয়ারকে VRMS IRMS দিয়ে ভাগ দিই তাহলে cos থিটা আসবে। তো এইখানে যে গিভেন পাওয়ারটা আছে সেটা হচ্ছে 100 ওয়াট, আর ইফেক্টিভ ভোল্টেজ, ইফেক্টিভ কারেন্টই আসলে আরএমএস ভোল্টেজ, আরএমএস কারেন্ট, সেটা হবে 20 ইন্টু 5 ইকুয়ালস টু 1। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর শুধু রেজিস্টারের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, যখন আরেকবার স্যার। দেখবেন, যখন দেখবেন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বা পাওয়ার ফ্যাক্টর 1, তখন সেটা বোঝাচ্ছে আসলে রেজিস্টিভ লোড। ওকে,
জি স্যার। আর এটা বোঝা খুব ডিফিকাল্ট না, কারণ পি এর ভ্যালু এর ক্ষেত্রে রেজিস্টারের ক্ষেত্রে আপনি দেখছেন cos থিটা ইকুয়ালস টু 1 হয়, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখানে হচ্ছে ক্যালকুলেশন শেষে আমরা দেখতেছি যে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 1, আর যখন 1 হচ্ছে দ্যাট মিনস এটা রেজিস্টিভ লোড। তখন তো আর কেউ স্যার লিড ল্যাগ করে না। এক্স্যাক্টলি, তখন ইন ফেজ হয়, তখন লিডিং আর ল্যাগিং এর কোনো কথা এখানে আসে না। আচ্ছা, কমপ্লেক্স নাম্বারস এর ম্যাথগুলো আপনারা হচ্ছে চাইলে করতে পারেন, বাট পরীক্ষায় আসার মতো না। পরীক্ষায় কারেন্ট ভোল্টেজ রিলেটেডই কিছু একটা আসবে। স্যার এতটুকু বললে কি কুইজ 2টা কভার হবে? 1 টাকা বড়। আচ্ছা, আমি মনে হয় এক্সাম্পল 29 দেখাইছিলাম, তাই না? জি স্যার, ক্লাসে। ক্লাসে দেখাইছি, তো এটা না করাইলাম। এখন আমি যাই হচ্ছে নেক্সট চ্যাপ্টারের ম্যাথটায়। আচ্ছা, আপনাদের চাইলে একটা ব্রেক দিতে পারি 10 মিনিটের। আমরা হচ্ছে নেক্সট চ্যাপ্টারের এটা স্যার থিওরি 13 প্লাস, 13 ছিল, 13 চ্যাপ্টার। এটা ছিল 14। আর তারপরে আছে 15। 14 অন কুইজ 3, 15 অন কুইজ 4। আচ্ছা 13 13 আপাতত কুইজে রাখতেছি না। ওটা ফাইনাল আসবে। হুম আচ্ছা, তো আপনারা চাইলে 10 মিনিটের ব্রেক নিতে পারেন, আমি 10 মিনিট পর আবার ক্লাস কন্টিনিউ করতে পারি। কিন্তু আজকে এই টপিক শেষ করে এরপর আপনাদের আজকের ক্লাস শেষ হবে আর কি। রেকর্ড পজ করতে পারেন কিছুক্ষণের জন্য। স্যার এরপর আপনি তাহলে রেকর্ডিং অফ করেন, ঠিক আছে? আজকের ক্লাসে তাহলে 2টা রেকর্ডিং হবে। পার্ট 2 হচ্ছে আমি বললে স্টার্ট করবেন, ওকে? 9টা বাজে আবার ক্লাস স্টার্ট করবো।